আপনারা শুনছেন গল্প হৃদ মাঝারি, পর্ব 4। রণদীপ এবং দীপিকা ওদের লিভিং রুম থেকে বেরিয়ে এলো, মানে যেখানে দীপিকার বাড়ির বাকি সবাই অপেক্ষা করছে। নিশি আর আশিস ওদের দিকে বড় বড় চোখ করে দেখতে লাগলো। ওদিকে দীপিকার মা বাবাও ওদেরকে রণদীপের প্রস্তাবটার ব্যাপারে বলেছে, আর তাতেই যা হয়েছে তাতে ওরা হতবাক হয়ে গেছে। তারপরে রণদীপ মিস্টার এবং মিসেস সেনের দিকে তাকায়। হ্যাঁ, বলছিলাম যে আমি আমি দীপিকার সাথে কথা বললাম। এখন বাকিটা আপনাদের মতামতের ওপর। তবে এবার আমাকে আসতে হবে, কারণ আমাকেও তো বাড়িতে গিয়ে এই বিষয়ে কথা বলতে হবে। তো আসি। দীপিকার বাবা মাথা নেড়ে রণদীপকে এগিয়ে দিতে গেল। প্রত্যেকেই ওনার ফেরা পর্যন্ত অপেক্ষা করছিল। ফিরে এসে তিনি দীপিকার মাথায় হাত রাখলেন। দীপিকা, কে মিস্টার রায় কি বলল? দীপিকাও তার বাবার দিকে তাকালো, তারপরে বাকি সবার দিকেও তাকালো। ওর ভাই আর দিদি ওর দিকে আশ্চর্যভাবেই তাকিয়ে রইল। তারাই একমাত্র শুধু রণদীপের প্রস্তাবটার ব্যাপারে জানে। এখন যদি এত বড় একটা সিদ্ধান্ত নিতে যায়, তাহলে তাকে কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে হবে। দীপিকা ভাবলো যে ওর বাবা মাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওর ভাই আর দিদির সাথে কথা বলতে হবে। বাবা, আমরা কি কাল এটা নিয়ে কথা বলতে পারি? মানে আমাকে একটু ভাবতে হবে বাবা। ওর মা ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। মাই বেবি, এত বাবার কিচ্ছু নেই মা, আমরা ঠিক তোমার জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। নিজেকে এত চিন্তায় ফেলার কোনো দরকার নেই। যাই হোক, আমরা কিন্তু সব সময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি। ঠিক আছে, আমি তাহলে এখন আমার রুমে যাচ্ছি। এই বলে দীপিকা ওর দিদি আর ভাইয়ের দিকে ইশারায় তাকিয়ে কথাটা বলে চলে গেল। রণদীপ ওদের বাড়ির বাইরে গ্যারেজে গাড়িটা পার্ক করে গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। তারপরে ও মনে মনে অনেক কিছু ভাবতে লাগলো। আমার জীবনটা যে কি হতে যাচ্ছে কে জানে। যেই মুহূর্তে আমি বিয়ে করব বলে ঠিক করেছি, সেই মুহূর্ত থেকে আমি ভেবেছি যে আমি আমার স্ত্রীর সাথে কোনো রকম অন্যায় কিছু হতে দেব না। তার যতটা খুশি দরকার সবটা তাকে দেব। আর যাই হোক, আমাকে বিয়ে করাটা যেন দীপিকার কোনোভাবেই মনে না হয় যে ওর ভুল হয়েছে। কিন্তু সে তার দুঃস্বপ্নেও ভাবেনি যে একজন মাসুম টিনেজ মেয়েকে সে বিয়ে করবে। ওকে খুব ভালো করে সব কিছু সামলাতে হবে, কিন্তু ওর কাছে তো আর আলাদা কোনো অপশনও ছিল না। আসলে দীপিকা ওকে বিয়ে করতে রাজি হয়েছে ওর দিদির ভালোবাসা আর বাবার ব্যবসাটার জন্য। কিন্তু যদি সে নিজের কাছে ঠিক থাকতো, তাহলে তো নিশি আর রণবীরের বিয়ে দিয়েও এই কাজটা করতেই পারত, আর ব্যবসার ক্ষেত্রেও একই প্রভাব পড়ত। না সত্যি, এটা বোধহয় দীপিকার সাথে পুরোপুরি অন্যায় করা হলো। কিন্তু এখন যদি ও বিয়ে না করে পিছিয়ে আসে, তাহলে তো ওর দিদিও খুব কষ্ট পাবে, কারণ সে তার মা বাবাকে কথা দিয়েছে যে দিদির খুশির জন্য সে সব কিছু করবে। তাই দিদির ইচ্ছে বিয়েটা এবার করাই দরকার। এই মুহূর্তে দীপিকাই একমাত্র রাস্তা ছিল যেটা সে নিয়েছে, আর এটাও জানে যে দীপিকার ম্যাচুরিটি লেভেলের ওপর নির্ভর করে এই সম্পর্কটাকে আগে নিয়ে যেতে হবে। কিন্তু দীপিকাকে তার সমস্ত সময় দেওয়ার জন্য সে একদম তৈরি হয়ে আছে। তার মানে এই নয় যে সে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এদিকে শিল্পাকেও সামলানোর জন্য ওকে অনেক কষ্ট করতে হবে। সে হয়তো অনেক বেশি খারাপ কিছু করার জন্য একটা বড় সুযোগ পাবে। হ্যাঁ, ওরও কিছুটা সময় দরকার। ওরা এই সম্পর্কটাকে তখনই আরো আগে নিয়ে যাবে যখন দীপিকা আরো একটু বড় হয়ে যাবে এবং তার জন্য তৈরিও হবে। ততদিন পর্যন্ত ওর সাথে একটু দূরত্ব রাখাটা তেমন কোনো সমস্যার হবে না। এই সব ভাবতে ভাবতে
একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে আশিস, নিশি আর দীপিকার রুমে এসে দেখলো যে ওরা ওর জন্য অপেক্ষা করছে। দীপিকা, সুইট হার্ট, কি হচ্ছে? হ্যাঁ, আশু ভাই, আমি না আমি মানে আমি মিস্টার রায়কে বিয়ে করতে যাচ্ছি। কি? আস্তে গাইস, আস্তে। দেখো, আমি চাই না যে মা বাবা এখনই এই রুমে চলে আসুক। ওকে, অল রাইট, কিন্তু কি হচ্ছে সেটা কি একটু ডিটেলসে বলবি? দীপিকা একটা লম্বা শ্বাস নিল আর তারপরে রণদীপ ওকে যা যা বলেছে সেই সব কিছু বলতে লাগলো। প্রজেক্টে ক্ষতি হওয়া, ওর বাবা আর রণদীপ দুজনেরই একে অপরের সাহায্য ছাড়া ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকা, বা কিভাবেই বা ব্যবসার জন্য এই বিয়েটা গুরুত্বপূর্ণ। তাছাড়া মিডিয়ার নজর এবং ওর মা আর রণদীপের দিদির ওই ইমোশনালি জড়িয়ে থাকার ব্যাপারটা। এটা কি তুই ঠিক করছিস? হ্যাঁ দীপিকা, দেখ, তুই কিন্তু এখনো অনেকটা ছোট। দেখ দিদি, আমি কিন্তু কোনো বাচ্চা নই, ঠিক আছে? আমি ভালোভাবে পরিস্থিতিটা বুঝতে পারছি, আর আমরা কিন্তু একটা সিদ্ধান্তও নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? দেখ দীপিকা, এখন তোর বিয়ে করার বয়স নয়, এখন তুই পড়াশোনা করছিস। আশু একদমই ঠিক কথা বলেছে দীপিকা, আমিও ওর সঙ্গে একদমই একমত। দেখ, আমি কিন্তু আমার জন্য তোর জীবনটা নষ্ট হতে দেব না। হ্যাঁ, আর দীপিকা, আমি শিওর কোথাও একটা তোর ভুল হচ্ছে। মানে আমি আমি বলতে চাইছি যে আমি জানি এটাতে আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে সেটা এতটা প্রভাব ফেলবে। প্লিজ প্লিজ এখনই বিয়ে করিস না, ইটস টু আর্লি। ওহ, তোমরা দুজনেই একটু চুপ করো তো। আর আমি যেটা বলছি আগে সেটা ভালো করে শোনো। দেখো, মানে আমার হয়তো বিয়ে করার মতো এতটা বয়স হয়নি, কিন্তু তাই বলে আমি কোনো ছোট বাচ্চা নই। আমিও পরিস্থিতিটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। দীপিকা দীপিকা, আমি জানি যে বয়সটা তোর কাছে খুবই সেন্সিটিভ বিষয়, কিন্তু বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা বোঝার চেষ্টা কর। ওকে ওকে বাবা, ওকে, আমি বাচ্চা, খুশি হয়েছো? কিন্তু একটা কথা বলো তো, তাহলে মিস্টার রায় কি? সে তো আমাদের থেকে অনেক বড়, আর সে কি করে এই বিয়ের প্রস্তাবটা দিচ্ছে? মানে সেই তো এই বিয়ের প্রস্তাবটা দিয়েছে, আমি তো আর যেটা দিতে চাইনি। সে কেন এমন একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেবে যার সাথে শুধুমাত্র একবারই দেখা হয়েছে, তাও আবার তার থেকে 11 বছরের ছোট? দূর, ওর কি চিন্তা ভাবনা আছে সেটা নিয়ে আমি ভাবি না। আমি ওহ, অফ কোর্স, তোমার কিচ্ছু এসে যায় না ভাই। আচ্ছা, কিভাবে তুমি এটা দেখতে পাচ্ছ না বলো তো? দেখো, এটা খুবই অস্বস্তিকর পরিস্থিতি, যেখানে তাকে আমাকে নয়তো দিদিকে বিয়ে করতে হবে। আর দিদি তার ভাইকে ভালোবাসে, তাই তার পক্ষে তো আর আমার দিদিকে বিয়ে করা সম্ভব নয়। তাই সে অনিচ্ছা সত্ত্বেও অন্য অপশনটা নিয়েছে, যেটা হলাম গিয়ে আমি। আর এর থেকে খারাপ পরিস্থিতি আর কি বা হতে পারে তুমি বলো? আশিস যেখানে দাঁড়িয়েছিল সেখানেই যেন স্ট্যাচু হয়ে গেল, আর নিশির চোখ দিয়ে যেন যে কোনো মুহূর্তে জলের ধারা বইতে শুরু করবে। দিদি, ভাই, শোন, আমি ওনার সাথে সবকিছুই আলোচনা করেছি, আর উনিও আমাকে বলেছেন যে আমি আমার পড়াশোনাটা শেষ করতে পারবো। আমাকে কথা দিয়েছেন যে আমার নিজের মতামত দেওয়ারও সব রকম অধিকার থাকবে। আর উনি আমাকে এটাও বলেছেন যে এটা কোনো চুক্তি বিয়ে নয়, আসলে এটা পুরোপুরি আসল বিয়ে। ওনার স্ত্রী হিসেবে আমার যা যা অধিকার থাকা দরকার তাই সব কিছুই আমার থাকবে। রণদীপ দীপিকাকে যা যা বলেছে সেই সব কিছু দীপিকা বোঝাতে লাগলো। আর দেখো ভাই, বাবা কিন্তু আমাকে কখনোই কোনো সময় কিছু করতে জোর করেনি। যেটা আমার ইচ্ছে না সেটা বাবা কখনোই আমাকে করতে পারেন না। এমনকি এখনো এই রকম পরিস্থিতিতেও আমাকে সব সিদ্ধান্ত নেওয়ার জন্যই বাবা ছেড়ে দিয়েছে। আর আমি যাতে বাবার সুবিধা হবে তার জন্য সব কিছু করতে রাজি। ওহ দীপিকা,
এটা পুরোটাই আমার দোষ, আমার দোষ রে। হাত যদি আমি তোকে সকালে ওই কথাগুলো বলতে যাওয়ার জন্য বাধা দিতাম, তাহলে তাহলে এই কোনো কিছুই আর হতো না। ও কিছু জানতেও পারতো না। ও হ্যাঁ দিদি, শোন, আমার হয়তো ওনাকে এটা বলা উচিত হয়নি। মানে আমি জানিস তো জানতাম না যে তুই রণবীরজিকে নিজের দেওর হিসেবে বেশি পছন্দ করবি। যাই হোক, আমি তো ওনাকে বিয়ে করতে যাচ্ছি, এটাই হলো এই মুহূর্তে একমাত্র সমাধান, বুঝলি? উনি তো আর তোকে বিয়ে করতে পারবে না, কারণ উনি এখন সবটাই জানেন। আর অপরদিকে উনি পিছিয়েও আসতে পারবেন না, কারণ ওনার নিজের পরিবারের কথাটাও তো ওনার মাথায় আছে। আর আমিও পিছিয়ে আসতে পারবো না আমার ফ্যামিলির জন্য। দীপিকা, বলছি তুই না ভাই, এতে আর কিচ্ছু হবে না। দেখ, প্রত্যেকে কি ভাবছে আমি কিন্তু সেটা নিয়ে ভাবছি না। আমি আইনত অ্যাডাল্ট, আর আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। দেখ, উনি কিন্তু আমাকে প্রপোজ করেছেন, আর আমি তাতে হ্যাঁও বলেছি। নিশি এবং আশিস দুজনেই দীপিকার কথা শুনে একদম চুপ হয়ে গেছে। দীপিকাকে মজা করে আশিস এটা জিজ্ঞাসা করে, তুই মানে তুই অলরেডি হ্যাঁ বলে দিয়েছিস? ভাই ভাই বলছি, মা কিন্তু জানলে একদমই ভেঙে পড়বে। বাবাও যে কি করবে বুঝতে পারছি না। হয়তো আমাদের সবারই লাইফে একটা নতুন সমস্যার সৃষ্টি হবে। আশিস একটা দীর্ঘশ্বাস ফেলে দীপিকার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আমার মনে হয় শেষ পর্যন্ত আশিস মুখ খুলল, আর দীপিকাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিশি আবারও চোখের জলের বন্যা বইয়ে দিতে লাগলো, কিন্তু সেও আর কোনো উপায় খুঁজে পেল না। ওদের বাবা মা সমস্যার মধ্যে থাকবে, সেটা ওরা তিনজনের কেউই বরদাস্ত করতে পারবে না। ওদিকে রণদীপ রায় ম্যানশনে ঢুকে দেখলো দিদুন আর আলিয়া ওর জন্য অপেক্ষা করছে। রণদীপ একটা লম্বা শ্বাস নিয়ে ওদের সামনে গিয়ে বসলো। হঠাৎই খুব ছোট্ট আর সফট একটা কিছু ওর কোলে উঠে এলো। মামু, কি, কখন এলে বলো? আমি মায়ের সাথে সন্ধ্যেবেলাতেই এসেছি তোমাকে দেখার জন্য। জানো, আমি না আজ এখানেই থাকবো। তাহলে ছোট, কেমন ছিল আজকে সব কিছু? আমার মনে হয় ভালোই। রণদীপ প্রিয়ার চুলটা একটু মজা করে ঘেঁটে দিল। আলিয়া রণদীপের মুখের ভাব দেখে চিন্তিত হলো। ও মানে, তাহলে তোদের সবকিছু একদম ঠিকঠাক, তাই তো? আমি আমার দিক থেকে প্রস্তাবটা মেনে নিয়েছি, কিন্তু কিন্তু ওদের ভাবার জন্য একটু সময় দরকার। দিদুন আর আলিয়া দুজনেই অবাক হলো। কি কি বলছিস? কি বলছিস ভাই? মানে আমি তো ভাবতাম মিস্টার সেন আর মানে তোরা নেশির বিয়ের জন্য আমাদের মতোই মুখিয়ে ছিল। ও হ্যাঁ, তারাও এরকমটাই আশা করছিল, কিন্তু কিন্তু কি ছোট, কি হয়েছে? ওরা আশা করেনি যে আমি নিশির বদলে আমি দীপিকাকে বিয়ে করার প্রস্তাব দেব। রণদীপ এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। এরপর কিছুক্ষণের জন্য তিনজনেই একে অপরের দিকে তাকিয়ে একদম নিস্তব্ধ হয়ে গেল। দীপিকা? কে দীপিকা? নিশির ছোট বোন। ছোট বোন? কিন্তু আমি যতদূর জানি নিশির ছোট বোন তো স্কুলে পড়ে। মানে খুব বেশি হলে ওই 16 বছর মতো বয়স হবে। ওয়েলদি, তাহলে আমি বেশ অথরিটির সাথে বলছি, ওর 18 হয়ে গেছে। রণদীপ দীপিকার যে 18 বছর বয়স হয়ে গেছে এটা বলার সময় কাজের কথাটা মনে করে হেসে ফেলল। আর প্রিয়ার আবার এদিকে এতক্ষণে মনে হয়েছে যে ওকে একদমই গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই সে রণদীপের জামার কলার ধরল। মামু, ও মামু, আসো না গো, মানে তোমাকে আমার নতুন পুতুলটা দেখাবো। এখন নয় প্রিয়া, দেখো ফোনটা নিয়ে আগে বাবাকে ফোন করো, বলে দাও যে
আজ আমরা মামুর এখানেই থাকবো, কাল ফিরবো, কেমন? আলিয়া ওকে ফোনটা দিয়ে বলল, কারণ জানে যে প্রিয়া ফোন নিয়ে খেলতে খুব ভালোবাসে। এরপর প্রিয়া ওর মামুর কোল থেকে নেমে ফোনটা নিয়ে চলে গেল বাবাকে ফোন করতে। ছোট, কি রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি চলছে তোর মাথায়? দেখ, এটা আবার কি ধরনের মজা বলতো? না দিদুন, আমি সত্যি মিস্টার সেনের ছোট মেয়েকেই বিয়ের প্রস্তাবটা দিয়েছি। আর তারপর সেই একই গল্প জানায় যে দীপিকার সাথে ওর কলেজ সেমিনারে দেখা হয়েছে আর সেখানেই ও ওকে পছন্দ করেছে। বলছি, বুঝলে? ছোট, ইউ আর ইন লাভ? ও প্লিজ দি, এই লাভ টাভ নিয়ে না এখন আর শুরু করো না। আমি ওকে পছন্দ করি, আর নিশির থেকে ওকে বিয়ে করতে বেশি পছন্দ করব। ওকে, ব্যাস এটাই। কথাগুলো বলার সময়ই রণদীপ বেশ কিছুটা অস্বস্তি বোধ করল, কিন্তু আলিয়া বেশ খুশি হয়ে উঠেছে। সে নিজেকে বুঝিয়ে নিয়েছে যে রণদীপ ভালোবাসে। আর তা না হলে এই ধরনের উদ্ভট ভাবনা তার মাথায় আসতো না। কিন্তু ছোট, সে তো তোর থেকে অনেক ছোট রে, এমনকি এখনো তো তার বিয়ের বয়সও নাকি হয়নি। এই বয়সে এরকম একটা সম্পর্ককে সে কি করে বুঝবে? সেখানে আবার তোদের দুজনের এতটা বয়সের পার্থক্য। দিদুন, সে তার বয়সের থেকে অনেক বেশি ম্যাচিওর, তুমি ভাবতেও পারবে না। আর হ্যাঁ, ওই মাঝে মাঝে কিছুটা বাচ্চামো করে, জানো, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। রণদীপ যেভাবে মেয়েটার বর্ণনা দিচ্ছে তাতে আলিয়া বেশ খুশিতে উত্তেজিত হয়ে উঠছে। আমি বলছি যে তোমরা খামোখাই এত ভাবছো, এত ভাবার কিচ্ছু নেই। অলরাইট ভাই, তুই যদি মেয়েটার ব্যাপারে এতটাই নিশ্চিত হোস, তাহলে না হয় দিদুন আর আমি মিলে কালই গিয়ে দেখে আসি। কথাও না হয় বলেই আসবো। সেও তো মিস্টার সেনেরই মেয়ে, আশা করি নম্র বা ধীর দুটোই হবে। ওকে, তবে একটা জিনিস মনে রেখো, ওরা কিন্তু এখনো রাজি হয়নি। হ্যাঁ, ওদের ভাবার জন্য সময় দরকার। এমনকি দীপিকা আজকের আগে জানতো না যে আমি ওকে পছন্দ করি, তাই বুঝতেই পারছো। তবে আমি নিশ্চিত ওকে তোমাদেরও ভালো লাগবে, দেখে নিও। অফকোর্স বুঝতে পারছি। কি যেন নাম বললি মেয়েটা? দীপিকা, রাইট? হ্যাঁ, দীপিকা। আচ্ছা, দেখতেও বোধহয় খুব সুন্দর, নামটাও তো বেশ সুন্দর। কয়েক মুহূর্তের জন্য দীপিকার মুখটা রণদীপের চোখের সামনে ফুটে উঠল। ওর ইনোসেন্ট চোখ দুটো যেন বিস্ময়ে ভরা। তার গোলাপি ঠোঁট দুটো যেন প্রতি মুহূর্তে একটি হাসি দিতে প্রস্তুত। হালকা ব্লাশ করা গাল। কি সুন্দর, মনে হবে যেন বিশ্বাসই করতে পারছো না। কথাগুলো বলতে বলতেই রণদীপ নিজের খেয়ালে হারিয়ে গেল।